আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। সনেট ব্লাড গ্রুপ তো বলেছিলাম যে একটু করে নিয়েন। ব্লাড গ্রুপ 4টা, এ বি ও এ বি। আমরা 4টা ব্লাড গ্রুপের আবার পজিটিভ নেগেটিভ আছে, সাথে আমরা বলেছিলাম যে এটা একটু পড়ে নেবেন আপনারা। ব্লাড গ্রুপটা ওটা হবে না, ওটা আপনারা পড়ে নেবেন। এই ক্যামেরার সমস্যা, হ্যাঁ ক্যামেরার সমস্যা, এই জন্য এই পর্যন্তই ঠিক হবে, এর বেশি হবে না। আসলে আমার ট্যাব কানেক্ট করার মতো কোনো স্ট্যান্ড নাই আসলে বাজারে, এই জন্য একটু অসুবিধা হয়। তো ঠিক আছে, তাহলে খাদ্য পুষ্টি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। খাদ্য পুষ্টি বলতে কি বুঝি? খাদ্য পুষ্টি বলতে আমরা কি বুঝি? আমরা যা খাই সবগুলোই কিন্তু খাদ্য নয়। এখান থেকে খাদ্যের যে বর্জ্যটা আছে সেটা বের হয়ে যায়, আর বাকিটা এইখান থেকে পুষ্টি উপাদান নেই। ঠিক আছে, 6 মাসে মূলত আমরা প্রায় কয়েক টন খাবার খাই। এই কয়েক টন খাবার 6 মাসে সম্পূর্ণটা প্রসেস করে ফেলি। ঠিক আছে, তাহলে চিন্তা করেন অনেক খাইতে পারি আর কি। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, এই খাদ্যের যে মূল উপাদানগুলো এগুলোই হচ্ছে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন একটা একটা করে আমরা শুরু করি যে মানব দেহের শক্তির উৎস কি। মানব দেহের শক্তির উৎস, তাহলে মানব দেহের শক্তির উৎস হচ্ছে খাদ্য গ্রহণ। তাহলে মানব দেহের শক্তির উৎস কি হবে? খাদ্য গ্রহণ। মানব দেহের শক্তির উৎস বললে মানব দেহ, তাহলে কি হবে? খাদ্য গ্রহণ। আমরা কতটুকু খাবার খাই? আমাদের প্রতিদিন যে শক্তির প্রয়োজন, হ্যাঁ প্রতিদিন যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে 2200 থেকে 2500 কিলো ক্যালোরি। তাহলে যদি বলা হয় প্রতিদিন পার ডে একটা সুস্থ স্বাভাবিক মানুষের কত শক্তির প্রয়োজন হয়,
পার ডে একটা সুস্থ সবল মানুষের কত শক্তির প্রয়োজন হয় বা এনার্জির প্রয়োজন হয়। এটা হচ্ছে 2200 কিলো ক্যালোরি থেকে 2500 কিলো ক্যালোরি। ওকে, 2200 থেকে 2500 কিলো ক্যালোরি। 2200 হচ্ছে ছেলেদের আর 2500 হচ্ছে মেয়েদের। বাইশশো কিলো ক্যালোরি তাহলে কি মেয়েদের, আর ছেলেদের হচ্ছে 2500 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। তো মেয়েদের একটু কম, তাহলে ছেলেদের একটু বেশি হয়। আগে আমরা ব্লাডের পরিমাণ দেখেছিলাম, মেয়েদের একটু কম ছিল, আবার ব্রেনের সাইজ বা ওয়েটটাও কম ছিল, যার কারণে এখানে শক্তির প্রয়োজনটাও কম। আমাদের প্রতিদিন যে খাবার খাই, এখানে যে শক্তিটা আমরা গেইন করি, এটার প্রায় 60% আমাদের ব্রেন খরচ করে। ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করেন হোল বডি করে 40%, আর আমাদের ব্রেন শুধু এনার্জি ব্যয় করে কত পার্সেন্ট? 60%। তাহলে 60% এনার্জি আমাদের খেয়ে ফেলে আমাদের ব্রেইন। যদি আপনি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, তাহলে ওই সময় আপনার ব্রেন মানে চরম লেভেলের এনার্জি ব্যয় করতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্রেনের কাজ। এখন আসেন এই পরিমাণ খাদ্য, এই কিলো ক্যালোরি তাহলে কি? কিলো ক্যালোরি হচ্ছে খাদ্য শক্তির একক। খাদ্য শক্তির একক, শক্তির একক। তো গত এনএসআই গত এনটিআরসি তে আসা কোশ্চেন যে খাদ্য শক্তির একক কোনটি? খাদ্য শক্তির একক কোনটি? ওকে, তাহলে খাদ্য শক্তির একক কিলো ক্যালোরি। এখন আসেন আমরা যে খাবারটা খাই, এটা আমাদের পাকস্থলীতে যায়, ডাইজেস্ট সিস্টেম। আর পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে একটু কমেন্ট করে ফেলেন। কোন অ্যাসিড থাকে পাকস্থলীতে, মনে আছে কিনা? আমরা অ্যাসিডে পড়েছিলাম। তো আমরা খাবার খাওয়ার পরে এটা চলে যায় তাহলে কোথায়? পাকস্থলীতে, তাই না? মুখ থেকে পাকস্থলীর দিকে চলে যায়। তো এখন যে মজার ব্যাপারটা হচ্ছে, আমাদের একমাত্র শর্করা যেটা খেলে আমাদের মুখ গহ্বর থেকেই হজম প্রক্রিয়াটা শুরু হয়। মানে আমাদের যে লালাটা, এই যে গ্ল্যান্ডটা, লালাটা বের হয়, এটা দিয়েই শর্করা হজম প্রক্রিয়া মুখ থেকেই শুরু হয়। এটা আস্তে 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 পাকস্থলীতে যে সম্পূর্ণ হয়। আর একমাত্র প্রোটিন যেটা সরাসরি পাকস্থলীতেই এটা প্রক্রিয়া বা প্রসেসিং শুরু হয় বা হজম প্রক্রিয়াটা শুরু হয়। তো প্রোটিন মুখ গহ্বরে কোনো মানে কি করে না, হজম প্রক্রিয়া শুরু হয় না। ওকে, তাহলে আমরা খাওয়ার পরে আমাদের পাকস্থলীতে আসলো। এই পাকস্থলীতে একটা অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ মান কত মনে আছে? পিএইচ 0 থেকে 1 বা 1 থেকে 2, মানে অনেক অ্যাসিড। এটা যদি আমাদের ত্বকে এসে পড়ে তাহলে একবারে পুড়ে যাবে, এত অ্যাসিডি। তো এই HCl এসে আমাদের খাবারটাকে, এই খাদ্যটা, বিশেষ করে ধরেন আপনি কি খাইছেন? ভাত। কারণ আমরা ভাত সবচেয়ে বেশি খাই, তাই না? এই ভাতে কি আছে? মেইনলি শর্করা বা কার্বোহাইড্রেট। ভাতে শর্করার পরিমাণ হচ্ছে 80%। তার মানে আপনি চিন্তা করেন, আপনি ভাত খাচ্ছেন আলু ভর্তা দিয়ে। আলু ভর্তা, আলুটাও হচ্ছে একটা শর্করা জাতীয় খাবার, আবার ভাতটাও হচ্ছে শর্করা জাতীয় খাবার। তাহলে শর্করা দিয়ে শর্করা খাচ্ছি, তাহলে আমাদের কি হবে? এই শর্করাটা 80% গেইন হবে। আর এই শর্করাটা ভেঙে কি তৈরি করবে? শর্করাটাকে ভেঙে পাকস্থলী যেটা তৈরি করবে সেটার নাম হচ্ছে গ্লুকোজ। নাম কি? গ্লুকোজ। এই যে গ্লুকোজ প্লাস পুষ্টি, এই যে গ্লুকোজ প্লাস পুষ্টিমান, যে মানে ভিটামিন, অন্যান্য যে উপাদানগুলো, এইগুলো। তো এখন এই গ্লুকোজটা কি হবে? গ্লুকোজের সংকেত মনে আছে? যেটা
আমরা অনেকবার লিখেছিলাম, এই যে এটা। তো এই গ্লুকোজটা ব্লাড হয়ে কোথায় চলে যাবে? ব্লাড হয়ে চলে যাবে কোথায় বলেন? ব্লাড হয়ে চলে যাবে আমাদের কোষে। কোষে আবার কি থাকে? মাইটোকন্ড্রিয়া। আর এই মাইটোকন্ড্রিয়াতে যে বিক্রিয়াটা হবে গতকাল বলেছিলাম, এটা আরেকবার লিখে দিচ্ছি কারণ এখানে দরকার। শক্তি প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস নাইট্রোজেন বেস দূষিত বা বর্জ্য উপাদান বা বর্জ্য তো এখন দেখেন এখানে যে সুড়ঙ্গ পথের যে খাবারটা যাচ্ছে এটা হচ্ছে ইনসুলিন থাকে। আর গতদিন আমরা ইনসুলিন নিয়ে পড়েছিলাম অগ্নাশয় থেকে বা প্যানক্রিয়াস থেকে নির্গত একটা হরমোন, যেটা কি করে এখান থেকে রক্ত থেকে গ্লুকোজটাকে কোষে যেতে হেল্প করে। যদি কোনো কারণে ইনসুলিন ব্যাহত হয় তাহলে কি হবে? এইখানে কোষে থেকে মাইটোকন্ড্রিয়াতে আর গ্লুকোজ যেতে পারবে না, বিক্রিয়াটাও হবে না। এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে শ্বসন বিক্রিয়া। আর শ্বসন দুই ধরনের হয়, একটা সবাত শোষণ আর একটা কি অবাত শোষণ। তো সবাত শোষণে অক্সিজেন প্রয়োজন হয়, অক্সিজেন লাগে, আর অবাধে অক্সিজেন লাগে না, ঠিক আছে? তাহলে এই যে বিক্রিয়াটা হলো এটা থেকেই কিন্তু আমরা শক্তি পাচ্ছি, এটিপি তে শক্তি পাচ্ছি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখন দেখেন আমরা প্রথমে একটা কোশ্চেন দেখেছিলাম যে মানব দেহের শক্তির উৎস কি? তাহলে উৎস বললে আমরা কি বলবো? খাদ্য গ্রহণ। এখন বলতে পারে মানব দেহের শক্তির কেন্দ্র কি? তাহলে মানব দেহের শক্তির কেন্দ্র, তাহলে কেন্দ্র কি? ওই বিক্রিয়ার নামটা বলে দিতে হবে। বিক্রিয়ার নাম কি? শ্বসন বিক্রিয়া। এটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তির ঘর বা পাওয়ার হাউস। ওকে, কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস। ইস্তেহাকের তো সমস্যা, আমি বললাম পরিশ্রম, ছেলেদের এনার্জি বেশি লাগে 2500, আর মেয়েদের হচ্ছে 2200, 300 কিলো ক্যালোরি কম আছে। আবার মেয়েদের ছেলেদের তুলনা করতেছে। ব্লাড গ্রুপ পড়াবো না, হ্যাঁ ব্লাড গ্রুপ পড়াবো না। তাহলে এই পর্যন্ত কি শেষ? তাহলে বিক্রিয়াটা কোথায় হচ্ছে? কোষে, তাই না? কোষে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। সাইটোপ্লাজমের ভিতরে মাইটোকন্ড্রিয়াতে এই কাজটা হয়। আমরা খাদ্যের উপাদানে চলে যাব, বিশেষ করে সুষম খাদ্যের উপাদান। তার আগে একটু আপনারা বলেন তো সুষম খাদ্য কি? সুষম খাদ্য কাকে বলে?
সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্য কাকে বলে? যে খাদ্যের সকল উপাদান বিদ্যমান, যে খাদ্যের সকল উপাদান বিদ্যমান সে খাদ্যকে বলা হয় সুষম খাদ্য। যে খাদ্যের সকল উপাদান বিদ্যমান সে খাদ্যকে কি বলে? সুষম খাদ্য। তো মোটামুটি আদর্শ খাবার বা সুষম খাদ্য হচ্ছে দুধ। ঠিক আছে? তাহলে মেয়েরা যারা একটু রাগ টাগ বেশি পছন্দ করেন, মাঝে মধ্যে রাগ করে খাইতে ইচ্ছা করে না জামাইয়ের সাথে, তাহলে কিন্তু ওই গ্যাস্ট্রিক জুস যে আমাদের নির্গত হয়, ওই গ্যাস্ট্রিক জুসে কিন্তু আমাদের পাকস্থলী ক্ষয় করে ফেলবে। এরকম ভাবে আমাদের নারীটারি ফুটো হয়ে যেতে পারে, পেপটিক আলসার হতে পারে। তো এই আলসারের হাত থেকে বাঁচার জন্য রাগ করবেন, ঠিক আছে, গোপনে 1-2 গ্লাস দুধ খেয়ে ফেলবেন। ঠিক আছে? মানে রাগ করাও হলো, আবার আপনার শক্তির চাহিদাও পূরণ হয়ে যাবে। কারণ দুধে খাদ্যের সকল উপাদান বিদ্যমান, পানি আছে, মিনারেলস আছে, ঠিক আছে, সবগুলো উপাদানই বিদ্যমান, আবার শর্করাও আছে। ঠিক আছে? তাহলে সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। 6টি কি কি একটু বলে ফেলেন আপনারা। আদর্শ খাবার কি? তাহলে আদর্শ খাবার হচ্ছে দুধ। এটা সরাসরি বলে যে আদর্শ খাবার কোনটি, তাহলে দুধ, বা সুষম খাদ্য কোনটি, তাহলে দুধ। ঠিক আছে? এখন এই 6টা উপাদানের একটা একটা করে আমরা শেষ করি। প্রথমে আমরা লিখলাম আমিষ, তারপর শর্করা, স্নেহ। তো আসলে আমাদের এটা ক্ষতি করে, তো মানে চর্বির পরিমাণ বেশি হলে আমাদের ক্ষতি হয়, আর এই কারণে আমরা এখানে আদর করে স্নেহ বলতেছি। ঠিক আছে? তারপরে কি? পানি, এরপর খনিজ লবণ ও ভিটামিন, খনিজ লবণ ও, আচ্ছা, এই হচ্ছে খাবারের 6টা উপাদান বা সুষম খাদ্যের 6টি উপাদান। ওকে? তো এই 6টা নিয়ে আমাদের আজকের আলোচনা। ওকে, ভেরি গুড। তো মানে এই যে 6টা, এই 6টাকে আমাদের আদর্শ খাবারের বা সুষম খাদ্যের উপাদান বলা হচ্ছে। পাশাপাশি এই 6টা বাদ দিয়ে আধুনিক পুষ্টিবিদরা বা খাদ্য বিজ্ঞানীরা আরেকটা এটার সাথে যুক্ত করেছে, সেটা হচ্ছে ফাইবার বা আঁশ, এটা যুক্ত করেছে। এই যে আঁশযুক্ত খাবার, আঁশযুক্ত কোনটা? এই যে শাক সবজি, আঁশযুক্ত খাবার। তো এই আঁশ আমাদের কোলন ক্যান্সার থেকে রক্ষা করে, কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে। এই আঁশযুক্ত খাবারগুলো হজম হয় না,
যেমন আমাদের তৃণভোজী প্রাণী ঘাস হজম করতে পারে বা পাতা হজম করতে পারে, মানে এখানে হরিণ অথবা গরু, ছাগল, এরা সবাই কিন্তু তৃণভোজী প্রাণী এবং এগুলো হজম করতে পারে, কিন্তু আমরা পারি না। তাই শাকসবজি আমরা খাইলে হজম হয় না, আর হজম না হওয়ার কারণে এটা পানি অবজর্ভ করে এবং এইটা কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে, পাশাপাশি কোলন ক্যান্সার থেকে রক্ষা করে। এটা হচ্ছে এই ফাইবার বা আঁশ, এটা খুবই গুরুত্বপূর্ণ, আর এটার কারণে আমাদের পাকস্থলী কাজ করে। আর যদি আঁশ ছাড়া খাবার খান, বিশেষ করে বিভিন্ন ফলের জুস খাচ্ছেন আপনি, সরাসরি ফলের জুস, তো এই যে ফলের যে জুস খাইলেন, এই জুসের মধ্যে কোনো রকমের ফাইবার থাকে না, মানে এটা প্রসেস হয়ে গেছে। তাহলে কোনো রকমের যদি ফাইবার না থাকে তাহলে আমাদের পাকস্থলীর কাজ কি? ঠিক আছে, ওই যে আখের রস আমরা চিবায় চিবায় খাই একটা ব্যাপার, আরেকটা কি রস করে খাই একটা ব্যাপার। ঠিক আছে, তো চিবায় খাইলে অবশ্যই আপনার এটা বেশি উপকারী হবে। আর জুস না খেয়ে সরাসরি ফল খেতে পারেন, কারণ ফলে আঁশ বা ফাইবার এর পরিমাণটা বেশি। আরেকটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে এই মালটা বা কমলা লেবুতে আমরা যে আঁশ যেটা আমরা ফেলে দিই, এখানে কিন্তু কমলা লেবুর চেয়ে ভিটামিন সি বেশি থাকে। তার মানে এই ফাইবারেই ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে। যেমন কলা খাইলে দেখবেন কলার একটা সুতার মতো থাকে চারিদিকে, এটাও পুষ্টি বা আমাদের যত লৌহ ব্যাপারটা আছে, এই লৌহটা কি করে ক্যারি করে কলার বিভিন্ন জায়গায় পৌঁছায় দেয়। তাহলে যে ক্যারি করতেছে ওইটার ভিতরেই লৌহের পরিমাণ বেশি থাকবে, কিন্তু আমরা ওটা কি করি, ফেলে দিই। তো এই হচ্ছে ঘটনা, আমরা আঁশ বা ফাইবার নিয়ে একটু খেয়াল রাখি। তো আপাতত এটা বাদ, হ্যাঁ, এটা নিয়ে অনেক কথা হয়েছে। এখান থেকে একটা রিটেনে কোশ্চেন আসে, রাফেজ কি, এটার কাজ কি, এটা কিভাবে কাজ করে। তো এটা রিটেনের জন্য রাফেজ, হ্যাঁ, ওই আঁশযুক্ত খাবারই হচ্ছে রাফেজ। তো এইটা নিয়ে বিসিএস রিটেনে কোশ্চেন। তো যাই হোক, আমিষ নিয়ে আমরা, আচ্ছা, প্রথম তিনটা, এই যে তিনটা আমরা দেখতেছি কি কি, আমিষ, শর্করা আর স্নেহ, এই যে তিনটা, এই তিনটাকে খাদ্যের প্রধান উপাদান বলা হয়। তাহলে খাদ্যের প্রধান উপাদান কয়টি? খাদ্যের প্রধান উপাদান তিনটি। কি কি? আমিষ, শর্করা, স্নেহ বা চর্বি। আর বাকি এই যে এখানে তিনটা আমরা দেখতেছি, এই তিনটা হচ্ছে গৌণ উপাদান। গৌণ উপাদান হচ্ছে তিন। ঠিক আছে, মানে এগুলোর পরিমাণ অনেক কম, খালি পানিটা বেশি, এটা আমরা জানি। তো এগুলোর পরিমাণটা বেশি এগুলো। তো এটার আবার অনুপাত আছে, যে খাদ্যের প্রধান উপাদান বা সুষম খাদ্যের প্রধান উপাদানের আমিষ, শর্করা, স্নেহের অনুপাত কত। তো অনুপাত যদি বলে তাহলে এখানে 1:4:1। ঠিক আছে, তার মানে খেয়াল রাখবেন শর্করাতে অবশ্যই 4 হবে, শর্করার পরিমাণ 4 গামলা ভাত খাবেন, 1 গামলা তরকারি খাবেন। ঠিক আছে, 1 গামলার ভিতরে ওই মাংস টাংস থাকবে, প্রোটিন বা মাছ, আর এক থাকবে চর্বি। তো এই অনুপাতে আপনারা খাবেন। এখন কে 4 গামলা খান আপনারা একটু বলতে পারেন যে আমরা খাই স্যার। তো এই হচ্ছে আমাদের অনুপাত। তো আমরা একটা করে শেষ করি, একটা করে ধরে আমরা শেষ করি। আমিষ নিয়ে আমরা শুরু করি। আমিষের কাজ কি? আমিষের কাজ হচ্ছে দেহ গঠন। আমিষের কাজ 1 নাম্বার দিলাম। এটা কেন 1 নাম্বার দিলাম ওটা পরে দেখতেছি। যে আমিষের কাজ হচ্ছে দেহ গঠন ও ক্ষয়পূরণ। দেহ গঠন ও ক্ষয়পূরণ। তাহলে দেহ গঠন ও ক্ষয়পূরণে কে ভূমিকা পালন করে? আমিষ। যদি আপনি আমিষ খাওয়া বাদ দিয়ে দেন তাহলে আমাদের বডিতে যত রকমের অর্গান আছে, হিউম্যান বডিতে যত অর্গান আছে, সবগুলো অর্গানই মূলত আমিষ দিয়ে তৈরি। ঠিক আছে, সবগুলো অর্গানই কি দিয়ে তৈরি? আমিষ দিয়ে তৈরি। আমাদের হার্ট, কিডনি, লিভার। তাহলে আমিষের পরিমাণ ডে বাই ডে যদি আপনি খাওয়া কমায় দেন
তাহলে যেটা হবে আমাদের শরীর তখন নিজের কোষ নিজে খেয়ে বাঁচার চেষ্টা করবে, ঠিক আছে। আর এরকম রোগ যেমন আমিষের অভাবে কি হয়, কোয়াশিয়কর রোগ হয়, আমিষের অভাবে কোয়াশিয়কর রোগ হয়, ঠিক আছে। আমিষের অভাবে কোয়াশিয়কর রোগ হয়। দেখবেন আফ্রিকা বা বিভিন্ন এখন এই যে সিরিয়া, এগুলোতে দেখবেন বাচ্চারা খাবার পায় না দীর্ঘদিন ধরে, ঠোঁট ফেটে গেছে, বাচ্চাদের দেখবেন বুকের খাসা বের হয়ে গেছে, মানুষের বড় মানুষেরও, আর পেটটা বড় হয়ে গেছে। এই রোগটা হচ্ছে কোয়াশিয়কর রোগ, বিশেষ করে বাচ্চাদের হয়। ঠিক আছে, তাহলে কি রোগ? অভাবে কোয়াশিয়কর রোগ। তাহলে কোয়াশিয়কর রোগ আমরা দেখলাম কিসের অভাবে, আমিষের। আর আমিষের কাজ হচ্ছে দেহ গঠন, ক্ষয়পূরণ। সুস্থ স্বাভাবিক মানুষের দেহে 78% মানে এই আমাদের শুষ্ক অবস্থায় প্রায় 80% আমিষ থাকে। তাহলে আমাদের বডিতে যা আছে, খালি মাংস যদি চিন্তা করেন, হাড্ডিটা বাদ দিয়ে দেন, হাড্ডি বাদ এবং পানি শুকায় ফেললে একবারে আমরা যদি শুটকি, মাছের শুটকির মতো হয়ে যায়, তাহলে আমাদের বডিতে 80% কি থাকবে, আমিষ। তাহলে শুষ্ক অবস্থায় কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? শুষ্ক অবস্থায় কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? তাহলে শুষ্ক অবস্থায় কোনটির পরিমাণ বেশি? আমিষের পরিমাণ সবচেয়ে বেশি, ঠিক আছে। এখন আসি আমরা আমিষ জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্য কোনগুলো? আমিষ জাতীয় খাদ্য দুই ধরনের হয়। একটা হচ্ছে উদ্ভিজ্জ, আর একটা প্রাণীজ। যেমন এখানে কি হতে পারে, সিম, বাদাম, তারপর ডাল, যত রকমের ডাল আছে সব। তো প্রাণীজ কি হতে পারে, দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। তাহলে আমিষ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ, আর একটা হচ্ছে প্রাণীজ আমিষ। তো সবচেয়ে বেশি শক্তিশালী ধরা হয় প্রাণীজ আমিষকে, কারণ আমাদের যে অ্যামাইনো অ্যাসিড আছে বডির, আপনাদের মনে হয় পড়া দিয়েছিলাম অ্যামাইনো অ্যাসিড, ওই 9টা-10টা পড়তে বলেছিলাম, মনে আছে আপনাদের? আবার হোমওয়ার্ক লেগে রাখে যে অতি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিডের নামসমূহ, এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় আসে, লাস্ট 46-এও আসছে। তো এখন তাহলে উদ্ভিজ্জ আমিষ এবং প্রাণীজ আমিষ আশা করি সবার লেখা হয়ে গেছে। এখন আমরা আসি পরিমাণ কোথায় বেশি কোথায় কম। আমিষের পরিমাণ সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি কোথায়? শুটকিতে। এখন কে কে শুটকি খান একটু বলে, আপনাদের মধ্যে কারা কারা শুটকি পছন্দ করেন? তাহলে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে শুটকিতে। শুটকি মাছ, সাপ, যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে, বা মাংস, যে যেটা পছন্দ করেন শুটকি। মাংসের শুটকিও মনে হয় আপনারা খেয়ে থাকবেন। তো এখানে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি। আচ্ছা, এটা গেল শুটকি, মানে যত রকমের অপশন পাবেন সবগুলোর মধ্যে শুটকি যদি থাকে তাহলে শুটকি আনসার হবে। তো এখন আসেন আরেকটা কোশ্চেন হয়, প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি। প্রোটিন আমাদের এই আমিষের ইংরেজি আর কি। প্রোটিন সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে বেশি হচ্ছে মসুর ডাল, না থাকলে গরু, না থাকলে মুরগি। তো এই তিনটাতে প্রোটিনের পরিমাণ সবচেয়ে
বেশি, ঠিক আছে। মসুর ডাল গরিবের প্রোটিন বলা হয়, তো এখানে প্রোটিনের পরিমাণটা অনেক বেশি, অপশানে অনেক সময় আসে। আচ্ছা, তাহলে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি কোথায়? প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি মসুর ডালে। মসুর ডাল যদি অপশানে না থাকে তখন গরু, না থাকলে কি হবে? মুরগি। আরেকটা জিনিস আমাদের লাগবে যে প্রাকৃতিক প্রোটিন, প্রাকৃতিক প্রোটিন এর কোড, এর কোড হচ্ছে P49। প্রাকৃতিক প্রোটিনের কোড P49। আচ্ছা, তাহলে প্রাকৃতিক প্রোটিনের কোড P49। এখন আমিষ নিয়ে আমাদের অনেক কথাবার্তা হলো, আমিষ জাতীয় খাবারও চিনতে পারছি, আর কতটুকু খাওয়া দরকার সেটাও আমরা জানি। অনুপাত হিসাবে 1:4:1। আর যদি বলেন যে আমার কতটুকু খাওয়া উচিত, তাহলে বডি যে ওয়েট আছে, এই বডি ওয়েটের প্রতি কেজিতে 1 গ্রাম, 1 গ্রাম। এটা হচ্ছে পার ডে, ডেইলি, প্রতিদিন। যদি এরকম হয় আপনার ওয়েট 60 কেজি, তাহলে 60 কেজি হলে আপনি কত খাবেন? 60 গ্রাম প্রোটিন খেতে হবে। এর কম খাইলে আপাতত বোঝা যাবে না, কারণ আমরা এখন ইয়ং আছি, রক্ত অনেক গরম, আর শক্তির অভাব নাই, আমাদের মাইটোকন্ড্রিয়া অনেক এনার্জেটিক, সব কিছু করতে পারে। কিন্তু যে আস্তে আস্তে বয়স হয়ে যাবে, সেই আমিষের পরিমাণ ঘাটতির কারণে আমাদের হার্ট, কিডনি, লিভার ইত্যাদির সমস্যা সৃষ্টি হবে। কারণ ওইগুলো ক্ষয়প্রাপ্ত হলে আমিষ ছাড়া এটার ক্ষয় রোধ করার কোনো উপায় থাকে না। যেহেতু বডিতে আমিষের পরিমাণ কম, এই জন্য আপনার এটার ঝুঁকিটা বেশি থাকে। তো এই হচ্ছে আমাদের কতটুকু খাইতে হবে, সেই একটা হিসাব নিকাশ আপনাদের দেওয়া হলো। চলেন এখন শর্করা নিয়ে কথা বলি, কারণ আমরা শর্করা জাতি আর কি। হ্যাঁ, বাঙালিটা হচ্ছে শর্করা জাতি। ওই যে আগে কথা এরকম ছিল না যে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, আর ঘর ভরা বউ, নাকি এরকম একটা প্রবাদ ছিল আর কি। বউয়েরটা ছিল কিনা জানি না, না থাকলে ওটা আমি লাগাইলাম আর কি। তাহলে কি ঘর ভরা বউ। আচ্ছা, যাই হোক, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ, এটা তো আমরা জানি, মাছের মধ্যে বাঙালি। তো এই যে শর্করা, এই শর্করা এবং স্নেহ, এই দুইটা মিলে এরা যে কাজটা করে, এটা 2 নম্বর দিলাম। এই কাজটা হচ্ছে দেহকে কর্মক্ষম করা, দেহকে কর্মক্ষম করা ও শক্তি উৎপন্ন করা। ঠিক আছে, দেহকে কর্মক্ষম করবে এবং শক্তি উৎপন্ন করবে। কারণ আমাদের যত এনার্জির দরকার হবে সবগুলো এই শর্করা আর ফ্যাটে করবে, ফ্যাট বা চর্বি।
ওকে, তাহলে এটার কাজ আমরা লিখলাম, দুটো মিলে একটা কাজ করে, সেটা হচ্ছে শর্করা এবং স্নেহ দুটো মিলে দেহকে কর্মক্ষম শক্তি, যাদের শক্তি অনেক বেশি প্রয়োজন। এখানে কয়েকটা জিনিস মনে রাখবেন, এই যে শর্করার যে শক্তিটা, আপনাদের যাদের লং টাইম এনার্জির প্রয়োজন হবে তারা যদি শর্করা বেশি খায়, শর্করা হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি দেয়, ইনস্ট্যান্ট, এখনই লাগবে অনেকটা পেট্রোল বা ডিজেল অকটেন কেরোসিনের মতো, আগুনে এটা ঢেলে দেওয়ার সাথে সাথে দেখবেন ধাপ করে জ্বলে গেছে, এরপরে আর নাই। তো এটা হচ্ছে এই শর্করা। আর চর্বিটা হচ্ছে কাঠের খড়ির মতো, যে কাঠ লেগে দিবেন আস্তে 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 পড়বে এটা। এখন যাদের লং টার্ম, যে সারাদিন পড়াশোনা করতেছেন, পরিশ্রম করতেছেন, অনেক এনার্জি দরকার হবে, তাহলে খাদ্য তালিকায় একটু এই চর্বির পরিমাণটা বাড়ায় দিবেন আর শর্করার পরিমাণ কমায় দিবেন। কারণ শর্করা খাওয়ার সাথে সাথে মানে 20 থেকে 30 মিনিট পরে আমাদের রক্তে সুগার লেভেলটা অনেক বেড়ে যায়, মোটামুটি ডায়াবেটিসের মতো। আপনারা যদি কখনো ভাত খাওয়ার 30 মিনিট বা 40 মিনিট পরে ডায়াবেটিস চেক করেন, দেখবেন যে সবার ডায়াবেটিস আছে, কারণ ওই সময় আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তাহলে ওই পরিমাণ গ্লুকোজকে এনার্জিতে কনভার্ট করার জন্য ইনসুলিনের প্রয়োজন হবে। তখন বডি অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ, বিভিন্ন হরমোন তৈরি বাদ দিয়ে সে ইনসুলিন তৈরি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। মানে সে অন্য কিছু মাসল গঠন করতে হবে, এইগুলো নিয়ে কাজ করতেছে না করে কি করতেছে, ওই গ্লুকোজটাকে প্রসেস করার জন্য এই শর্করা ব্যবহার করা হচ্ছে। মানে আশা যে কথাটি সত্য নয়, এখন বর্তমানে সত্য। তো তাহলে শর্করা কেন খাবো বা স্নেহ কিভাবে খাবো বা কেন খাবো এই ব্যাপারে বললাম। তাহলে এটার পরিমাণটা একটু কমায় দিবেন। যত বেশি ভাত খাবেন দেখবেন ভাত খাওয়ার কিছুক্ষণ পরে ঘুম চলে আসছে, তার মানে একদম পেট ফুল করে আপনি ভাত খাবেন, এরপরে দেখবেন ঘুম চলে আসছে। আর আমরা তো একটু ওভার ইটিং করি, তাই না? কারণ আমাদের পাকস্থলী একটা লেজি একটা অর্গান, তো এই পাকস্থলীর থেকে সিগন্যাল আমাদের ব্রেনে যেতে মোটামুটি 15 মিনিট লাগে, ঠিক আছে? পাকস্থলী থেকে ব্রেনে সিগন্যাল যায় 15 মিনিট পর। তাহলে দেখেন আপনারা যখন দাওয়াতে যান একটু ফাস্ট খেতে থাকেন, তাহলে দেখবেন দাওয়াত খাওয়ার শেষ, তখন মনে হয় বেশি হয়ে গেছে, যে ওই প্লেটটা না খাইলেও চলতো। কিন্তু এটা কতক্ষণ পরে বুঝছেন? 15 মিনিট, আর 15 মিনিটে 2 প্লেট এক্সট্রা খেয়ে ফেলছেন, আর এই কারণে ওভার ইটিংটা হয়, ঠিক আছে? তাহলে দেখেন পাকস্থলী কি একটা অবস্থা। এই জন্য চীন, জাপান, বিভিন্ন রাষ্ট্রের মানুষ কাঠি ইউজ করে এবং আস্তে আস্তে খায়। আস্তে আস্তে খাইলে ব্রেন মানে পেট থেকে সংকেত নিয়ে নেয় যে এটা মনে হয় অনেকক্ষণ ধরে খাচ্ছে, তাহলে অনেক বেশি খেয়ে ফেলছে। এভাবে আপনি বেশি খাওয়াটা কমাইতে পারেন আস্তে 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 খেয়ে। আবার এরকম শুরু করেন না যে একটা করে ভাত খাচ্ছেন বসে বসে, আমার কথা শুনে রাত্রেই খাইতে বসে একটা করে ভাত খাচ্ছেন, তাহলে কিন্তু বাসায় মাইর দিন। তো আপনাদের মধ্যে পেটের মতো কারা, যাদেরকে সিমটি কাটলে আধা ঘন্টা পরে বুঝেন? শর্করা, এই শর্করার আরেকটা এলিট নাম আছে, উঁচু শ্রেণীর নাম আছে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। তো এই কার্বোহাইড্রেটের সংকেত কি বলেন তো, বলতে পারেন? C11, H22 ও 11, C11, H22 ও 11। তো এটা হচ্ছে কার্বোহাইড্রেটের সংকেত। তো এখানে কি কি আছে যদি আপনি আলাদা করে লিখতে চান, তাহলে প্রথম কি কার্বো, তারপরে কি হাইড্রোজেন, তারপরে কি অক্সিজেন, তারপরে অক্সিজেন। এই হচ্ছে তিনটা। তো এই তিনটা 11 যদি কমন নেন তাহলে কি পাবেন? এখানে সি, আর 11 কমন নিলে এখানে 2 আর ও 1। তো এখন অনুপাত কত হবে? 1:2:1। তো এটা বিসিএস আশা করছেন 45 মেবি, যে শর্করাতে CHO এর অনুপাত কত। তাহলে কার্বোহাইড্রেটে CHO এর অনুপাত 1:2:1।
1, অনেকটা গ্লুকোজের মতোই। লেখা শেষ। এখন আসি শর্করার পরিমাণ সবচেয়ে বেশি কোথায়। শর্করার পরিমাণ সবচেয়ে বেশি চালে, আর চাল না থাকলে অপশনে ময়দা দিবেন, ময়দা সবচেয়ে কম। তাহলে সবচেয়ে বেশি কোনটা? সবচেয়ে বেশি চালে, শর্করার পরিমাণ সবচেয়ে বেশি চালে, অর্থাৎ ভাতে। চালে 80% শর্করা থাকে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যে চাল খাই, এই চাল তো একবারে রিফাইন করা, তাই না? অটোমেটেড মেশিন আছে, বড় বড় চাল কেটে দুইটা দুইটা করে চাল বের হয়। তার মানে ওই বড় চাল কেটে ছোট ছোট চাল যেটা বের হচ্ছে, এটা কিন্তু রিফাইন করা। এবং এই চালের উপরে যে পুষ্টি উপাদান ছিল, মিনারেল ছিল, ওইটা থাকে না। না থাকার কারণে এটা চলে যায় ওই খসার মাধ্যমে। গরু ছাগল খায় তুষ, আর আমরা যেটা খাই সেটা হচ্ছে চিনি, শর্করা। তার মানে এখন বর্তমানে যে সাদা যত ভাত আছে, এই সাদা যত ভাত, সাদা যত আটা, এখানে চিনির পরিমাণ সবচেয়ে বেশি, অর্থাৎ শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। এই জন্য এখন সবাই সচেতন মানুষগুলো লাল চালে চলে যাচ্ছে, লাল চাল, আবার ময়দা, লাল ময়দা, ঠিক আছে? এই লাল ময়দা চালে চলে আসতেছে, যে লাল চাল লাল ময়দা, এরকম ভাবে চলে আসছে। তো তাহলে এই কারণে অনেক সময় ডক্টরের কাছে গেলে যে আপনি ভাত কম করে খাবেন এই পরামর্শ দেয়। তো রুটি খাবেন, ভাত কম করে খাবেন, অথবা শুধু রুটি খাবেন। অনেকে আবার মনে করে যে এটা কি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো, এরকম একটা ব্যাপার, যে 3 বেলা রুটি খাবেন দুইটা দুইটা করে, আর ও মনে করছে ভাতের সাথে 2টা করে রুটি খাইতে বলছে, হ্যাঁ, যে একটু আগে বা পরে খাবেন। তো এই হচ্ছে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি এবং কম। শর্করা জাতীয় খাবার কোনগুলো? আমরা তাহলে একটু লিখি, খাদ্য কোনগুলো শর্করা খাদ্য। তাহলে চাল, ময়দা, আচ্ছা এখানে আমাদের না লিখলেও চলে, যেমন ভুট্টা, হ্যাঁ, এই ভুট্টাতে প্রচুর পরিমাণ শর্করা থাকে, ভুট্টাতে প্রচুর পরিমাণে শর্করা থাকে, প্রচুর পরিমাণে এনার্জি থাকে। চাইলে আপনারা কাঁচা কাঁচা মানে এই ভুট্টা খেয়ে ফেলতে পারেন, হ্যাঁ। অনেক সময় দেখবেন একটু কষি কষি স্যুপের সাথেও দেওয়া হয়, অথবা পুরায় খায় আমরা দেখি। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি আছে, হ্যাঁ। তো এই 3টাই থাক, বেশি বেশি এনার্জি যেহেতু আছে, আরো অনেক আছে। এখন আসি স্নেহ বা চর্বি। এই চর্বি, শুধু চর্বির কাজ হচ্ছে তাপ শক্তি উৎপন্ন করে, তাপ শক্তি উৎপন্ন করে। তো যাদের চর্বির পরিমাণ বেশি আছে বডিতে, যাদের চর্বির পরিমাণ বেশি আছে, তাদের গরম বেশি লাগবে, কারণ চর্বিটা তাপ তৈরি করে। তবে এদের জন্য শীতের সময় সুবিধা হবে, কারণ শীত কম লাগবে। আবার গরমের সময় এসে অসুবিধা, গরম বেশি লাগবে, ঠিক আছে? এই হচ্ছে ফ্যাটের ব্যাপার। ফ্যাট হচ্ছে তাপ শক্তি তৈরি করে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, যার শরীরে ফ্যাট বেশি আছে, ফ্যাটি 1 কেজির বেশি আছে, তো সে যদি একটু খাওয়া কমায় দেয়, তাহলে আস্তে 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 শরীরের যে চর্বি জমা আছে সেটা ভাঙতে শুরু করবে। আর এটা কিন্তু একদিনে না, যে আপনি ডায়েট শুরু করলেন প্রথমেই আপনি অনেক ওজন কমে যাবেন, তা কিন্তু না। এটা আস্তে 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 মানে এটা কম বেশি হয়। তো তাহলে যত চর্বি জাতীয় খাবার খেলেন, এটা তাপ শক্তি তৈরি করবে। যদি আপনি চিকন হয়ে যান, তাহলে দেখবেন যে বডিতে আপনার চর্বির পরিমাণ কম। আর চর্বির পরিমাণ কম হলে যেটা হবে, ঠান্ডা বেশি লাগবে, গরম বেশি লাগবে, ঠিক আছে? এটা একটা রোগ হয়ে যাবে তখন।
এখন এই স্নেহ জাতীয় খাবার কোনগুলো? স্নেহ জাতীয় খাবার কোনগুলো? যেমন দুধ, তাই না, পনির, ঘি, মাখন, তারপরে কি বাদাম, সূর্যমুখী বীজ। সূর্যমুখী বীজ খাবেন, হ্যাঁ, এই যে বীজ, বাদাম বীজ, বিন যত আছে, এগুলোতে যে উপাদানটা আছে সেটা হচ্ছে জীবনী শক্তি। এই সূর্যমুখী বীজে, বাদামে, তারপর কুমড়ো বীজ, এগুলোতে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে। ও আরেকটা কথা যেটা খাইতে আমি কতদিনে না করলাম, তেল চর্বি। এখন আসে এই তিনটা মিলে কি করে? এই তিনটা মিলে 3 নাম্বার দিয়ে এদের কাজ দেখলাম। দেহ সংরক্ষণ ও প্রতিকার। তাহলে আপনাকে রোগ বালাই থেকে রক্ষা করবে। তো এটা হচ্ছে এই তিনটা। আপনার যত রকমের অসুখ, যতগুলো রোগ, আপনার ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে, বা কোনো কারণে সিয়ের পরিমাণ কমে গেছে, তাহলে এগুলো লাগবে। আর এগুলো হচ্ছে সব খনিজ উপাদান বা ভিটামিন, বা যেমন ধরেন গলগণ্ড হয়েছে, সেটাও খনিজ উপাদানের জন্য হবে। অথবা আপনি রোগা, আপনার ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল ঠিক মতো কাজ করে না, তাহলে বুঝতে হবে যে ভিটামিনের অভাব রয়েছে। ঠিক আছে? তো এই তিনটার কাজ হচ্ছে দেহ সংরক্ষণ ও প্রতিকার। তো আমরা যে তিন নাম্বার একটা করে দিলাম, তো এই তিনটা হচ্ছে খাদ্যের উপাদান, খাদ্যের কাজ। এখন একটা কোশ্চেন আকারে আপনারা লিখবেন, খাদ্যের কাজ সমূহ লিখুন। খাদ্যের কাজ সমূহ লিখুন। তো বলেন তো খাদ্যের কাজ কয়টি? খাদ্যের কাজ 1 মনে আছে? দেহ গঠন ও ক্ষয় পূরণ। এরপরে 2 নাম্বার কি ছিল? এখানে দেহকে কর্মক্ষম ও শক্তি উৎপন্ন করা। আর 3 নাম্বার ওইখানে লেখাই আছে দেহ সংরক্ষণ ও প্রতিকার। এখন দেখেন, যাদের বেশি বেশি রোগ হচ্ছে তারা খেয়াল করবেন এই তিনটার কারণে হচ্ছে। এগুলো খাওয়ার পরিমাণ বাড়ায় দেন। পানি যা খাচ্ছিলেন প্রতিদিন 1 গ্লাস করে বাড়ায় দেন। প্রতিদিন 1 গ্লাস বেশি খাবেন, যা খাচ্ছেন তার চেয়ে বেশি। ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এটা কোয়াশিয়কর রোগ। এই আপনার আমিষের সমস্যা, মানে শরীরে মাংস নাই, চিকন, কিন্তু পেট বড় হচ্ছে, এটা কিন্তু কোয়াশিয়কর রোগের লক্ষণ।
মানে আমিষের অভাব, এটা মাথায় রাখেন। তো এখন পানির পরিমাণ দেখি। পানি, পানির অপর নাম জীবন। হ্যাঁ, রক্তরসে পানির পরিমাণ কত মনে আছে? রক্তরসে পানির পরিমাণ। তো এখন আসে পানি, মানব দেহে পানির পরিমাণ 60 থেকে 75%। 60 থেকে 75, অথবা এই 75 না থাকলে কি 70 থাকতে পারে। তো এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই, যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। এখন অপশানে দুইটাতে দুই রকম থাকতে পারে, যে ক নাম্বার অপশানে দিছে 60 আর ক নাম্বারে দিছে 70 বা 75। তাহলে উত্তর কোনটা হবে? একটু প্রেডিকশন করেন তো কোনটা উত্তর হবে। আচ্ছা, পানির পরিমাণ মানে মানব দেহে কত? 60 থেকে 75 বা 70%। আর 60 এবং 70 আলাদা করে দিলে কোনটা উত্তর হবে? কোনটা দিবেন, 60 না 70? তাহলে অবশ্যই হবে, দুইটা আলাদা আলাদা থাকলে 60 হবে। তো কারণ এটা আমাদের নিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসেন, এই যে পানি, পানি কেন দরকার আমাদের? পানি আমাদের যে ভিটামিনগুলো আছে, পানির সোর্সগুলো তো আমরা জানি, মিনারেল ওয়াটার, সাথে আমরা যে খাবারগুলো খাই, খাবারের মাধ্যমে আমাদের দেহে পানি চলে আসে। তো এখানে একটা লাইন লিখে রাখি, চর্বিতে দ্রবণীয়, চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে, এটা চর্বি আমাদের কেন দরকার, কতটুকু দরকার? এটা কিন্তু অনেক বেশি দরকার না, তবে দরকার আছে, এটা না থাকলে সমস্যা হবে। তো চর্বির পরিমাণ কম, আর এই কম করার কারণ হচ্ছে এখানে যে এ, ডি, ই, কে যে ভিটামিন আছে 4টা, এই 4টা দুষ্টু ভিটামিন চর্বি ছাড়া প্রসেস হয় না। এই ঘুম বেশি হওয়ার কারণ, ঘুম, হিমোগ্লোবিন লেভেল কমে গেলে ঘুম হবে। হিমোগ্লোবিন লেভেল চেক করবেন, হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে ঘুমের পরিমাণ বেড়ে যাবে, মুড সুইং হবে, মাঝে মধ্যে রেগে যাবেন, মেজাজ খিটখিটে থাকবে, ভালো কথা বললেও আপনার খারাপ লাগবে। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে হিমোগ্লোবিনের অভাব আছে। তাহলে হিমোগ্লোবিন জাতীয় খাবার খেতে হবে, বিশেষ করে লৌহ, কচু শাক, এগুলো বেশি খেতে হবে। তাহলে আরেকটা কি বললেন, মেমোরি লস হচ্ছে। এই মেমোরি লস হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে টেনশন, আর একটা দেখেন ঘুম। এই দুইটা না হলে, ঘুম না হলে, টেনশন হলে আর ঘুম না হলে, টেনশন হলে ঘুম হবে না, এটা স্বাভাবিক। তাহলে অতিরিক্ত টেনশন, ঘুম হবে না, আপনার ব্রেনের যে নিউরন সেলগুলো আছে, ব্রেন নিজেকে খাওয়া শুরু করবে। মানে অতিরিক্ত ঘুমালে ব্রেনকে খেয়ে ফেলে, আর একটা হচ্ছে কম ঘুমালে ব্রেনকে খেয়ে ফেলে। আর এভাবে আমাদের নিউরন সেলগুলো প্রতিনিয়ত ধ্বংস বা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এটা আমরা ঘুমালে আবার ঠিক হয়ে যায়। আর যদি ঠিকমতো না ঘুমান, কোয়ালিটি স্লিপ না হয়, তাহলে আপনার ব্রেন ডেভেলপ হবে না, উল্টা স্মৃতি ভ্রষ্টতা তৈরি হবে। আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে মনোযোগের অভাব। ঠিকমতো মনোযোগ দিচ্ছেন না, হয়তোবা একটা জিনিস চিন্তা করতেছেন, ওইটার এগেইনস্টে আরেকটা ভাবতেছেন, যে এটা এরকম না, এরকম হলে এটা 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 এরকম। ঠিক আছে, তাহলে এখানে কাজ করবেন। তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে, এই 4টা ভিটামিন নিয়ে একটু আমরা লিখে ফেলি। এ, তাহলে ভিটামিন এ, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে রেটিনল।
রেটিনাল বা রেটিনল। আর ভিটামিন এ কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায় বলেন তো? এই সবচেয়ে বেশি ভিটামিন এ, সবচেয়ে বেশি ভিটামিন এ এর রিচ সোর্স শান্ত, তাহলে ওরে কয়ে দেন, আমি আর না বলি। তাহলে রেটিনল। আর উৎসটা কি সবচেয়ে বেশি? গাজর, পেঁপে, পাকা আম। তো সবচেয়ে বেশি কোনটা রিসোর্স? গাজর। অপশনে না থাকলে তখন পেঁপে বা পাকা আম এগুলো দেখবেন। আচ্ছা, অনেক কিছুতেই আমরা ভিটামিন এ পাই, বাট এখানে এই তিনটা লিখলাম কারণ সবচেয়ে বেশি। প্রশ্ন আসবে সবচেয়ে বেশি এই কথাটা থাকবে, সবচেয়ে বেশি কোথায়? তাহলে ভিটামিন এ সবচেয়ে বেশি কোথায়? তাহলে গাজর, পেঁপে বা পাকা আম। তাহলে গাজর উত্তর হবে। আর এছাড়াও আরো কিছু জিনিসে আছে, ওই জিনিসগুলোর নাম বললে ভিটামিন এ হবে। যেমন মিষ্টি কুমড়া, অনেক সময় বলে যে মিষ্টি কুমড়ায় কি থাকে, তাহলে মিষ্টি কুমড়ায় মিষ্টি মিষ্টি লাগে, তাই না? তাহলে এটা হচ্ছে ভিটামিন এ। আর যদি বলে ছোট মাছের মাথায়, ছোট মাছের মাথায় কি থাকবে? ভিটামিন এ। ছোট মাছের মাথায়, তাহলে ভিটামিন এ, কারণ ছোট মাছের মাথা পরিমাণ বেশি, আর বেশি বেশি মাথা খাচ্ছেন এই জন্য। মানে কার মাথা খাচ্ছেন এটা আবার অনেকে আবার এটা মন খারাপ করেন না, কারণ দেখা গেল কেউ জামাইয়ের মাথা খাইতেছে, নাহলে কেউ বইয়ের মাথা খাইতেছে, ওই মাথা এই মাথা না এক না, কিন্তু যে ওইটাতে আবার ভিটামিন টিটামিন আসবে এরকম কিন্তু না। তো ছোট মাছের মাথা খাবেন আর কি বেশি বেশি করে। তো এখন এই যে ছোট মাছের কাঁটায়, যে আমরা যে কাঁটা সহ খাই, অনেক সময় আমরা কাঁটা স্কিপ করি, অনেকে কাঁটা খাইতে পারি না, কিন্তু কাঁটা খাইতে হবে। কাঁটার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম প্লাস ফসফরাস। তাহলে ক্যালসিয়ামের যত রকমের সমস্যা সব আপনার হবে, কারণ আপনি কাঁটা খাচ্ছেন না। তো বড় মাছের কাঁটায় আবার ক্যালসিয়াম নাই, এটা আবার বড় মাছের কাঁটা খাওয়ার দরকার নাই, উল্টা সমস্যা হবে। হ্যাঁ, ভেরি গুড। এই ছোট মাছ খাওয়ার আবার নিয়ম আছে। ছোট মাছ খাওয়ার আবার নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আপনি সপ্তাহে 7 দিনে 2 দিন, সর্বোচ্চ 7 দিনে 2 দিন ছোট মাছ খেতে পারবেন। কারণ ছোট মাছ যদি সপ্তাহে 7 দিনই খান, তাহলে যেটা হবে ক্যালসিয়াম ফসফরাসের পরিমাণ বেশি হয়ে যাবে। এখন উল্টা রিয়াকশন হবে, ঠিক আছে? এটা বেশি হয়ে যাবে, বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। এখন এ নিয়ে তো অনেক গুণকীর্তন গাইলাম, এর কাজ কি বলেন তো? ভিটামিন এ এর অভাবে কোনটা হয়? রাতকানা। এই রাতকানা হলে আমাদের চোখের যে কর্নিয়া আছে, এই কর্নিয়াতে ঘা হয়। আর এই চোখের কর্নিয়াতে ঘা হওয়ার কারণে এটা আস্তে 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 আপনি কম দেখবেন। আর যদি মানে রাত্রে কম দেখবেন। আর এই কারণে আরেকটা উপাদান কমে যায় এই ঘা হওয়ার কারণে, এর অভাবে। সেটা হচ্ছে রাতে দেখার জন্য, রাতে দেখার জন্য
চোখে কিসের পরিমাণ? চোখে রডসের পরিমাণ বেশি থাকে। আর দিনে 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 এখানে কি দিনে মানে আছে, আর রাতে কি এই দিয়ে রডস, ঠিক আছে? তো এই রাত মানে রডস, এভাবে মনে রাখবেন। আর দিনে দেখার জন্য চোখে কি লাগবে? চোখে কোনস এর পরিমাণ বেশি লাগে। এখন বলেন, মানুষ কোন সময় বেশি ভালো দেখে, রাত্রে না দিনে? তার মানে মানুষ দিনে সবচেয়ে ভালো দেখে, এই জন্য মানুষের চোখে কিসের পরিমাণ বেশি আছে? কোনসের পরিমাণ বেশি আছে। আর এখন যদি বলা হয় রাত্রে বেশি দেখে কারা? যেমন পেঁচা, শিয়াল, কুকুর, বিড়াল, দেখবেন ওদের চোখ জল 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 করে। তো তার মানে বুঝতে পারছেন তো, তাদের চোখে রডসের পরিমাণ বেশি আছে। তো আপনাদের মধ্যে কেউ পেঁচার মতো যদি রাত্রে ভালো দেখেন, একটু বলতে পারেন যে স্যার আমি রাত্রে ভালো দেখি, আমার চোখে রডসের পরিমাণ অনেক পেঁচার মতো, বলতে পারেন। এই কারণে আমি রাত্রি জাগি আর কি, নিঃশ্বাসর প্রাণী। তাহলে রাত কানা আরেকটা কমা দিয়ে এই ঘাটাকে বলে জেরোপথ্যালামিয়া। জেরোপথ্যালামিয়া, তাহলে দুইটা, একটা মনে রাখবেন হচ্ছে রাতকানা আর একটা হচ্ছে জেরোপথ্যালামিয়া। আচ্ছা, তাহলে গেল যারা চশমা ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না, তারা এ জাতীয় খাবার বেশি বেশি করে খান। একটা প্রতিদিন যদি একটা গাজর খেতে পারেন, যদিও এটা আমারও ভালো লাগে না, যদি একটা গাজর খেতে পারেন তাহলে এর চাহিদা পূরণ হবে। অথবা মাঝে মধ্যে পাকা পেঁপে অথবা কাঁচা পেঁপে খেতে পারেন। কাঁচা পেঁপে তো প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে, তো বা এটা ভাজি করে খেতে পারেন। অথবা এই যে আমের সময় আসতেছে সামনে, পাকা আম, এই সময়টা আমি খাইলেন। এখন আসি ভিটামিন এ গেল, ডিটা কি? ক্যালসিফেরল। ক্যালসিফেরল, সরি। তো ক্যালসি, এটা একটু মনে রাখবেন। অনেক সময় দেখবেন ক্যালবোডি এরকম নাম দেখবেন, ক্যালসিফেরল, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। আর এটা ক্যালসি দিয়ে ওষুধ থাকে, যে ক্যালবোডি, ডি রাইস, এরকম ভাবে নাম থাকে ভিটামিন ডি এর। তো ভিটামিন ডি আমাদের মানব দেহে তৈরি হয়। তাহলে ভিটামিন ডি মানে ডি প্রসেস হয় কোথায়? মানব দেহে। এটা কোথায় প্রসেস হয়? মানব দেহে। তাহলে কোন ভিটামিন মানব দেহে তৈরি হয়? মানব দেহে তৈরি হয় কোন ভিটামিন? তাহলে কি বলবেন? ডি। ডি এর সোর্স, মূল উৎস কোথায়? মূল উৎস হচ্ছে সূর্য। সূর্য। তো সূর্যের লাল আলো, বেগুনি, অতি বেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রে। তো কতক্ষণ ডি এর ব্যাপারটা আসবে আমাদের, তো এটা আমি বিস্তারিত পড়িয়েছিলাম আলোতে, আপনাদের মনে আছে কিনা জানি না।
আবার অনেকের হয়তো বা আলো ক্লাস পান নাই। তো আমাদের বডিতে সূর্যের আলো যত বেশি লাগবে ডি তত তৈরি হবে। আপনি মিনিমাম 1 সপ্তাহে মিনিমাম মানে যাদের মানে অনেক কম সমস্যা যে রোদে যাওয়া অসুবিধা, ত্বক কালো হয়ে যেতে পারে বা পুড়ে কালো হয়ে যাবেন, সুন্দরী চেহারা নষ্ট হয়ে যাবে বা সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে, তারা চাইলে সপ্তাহে এই 15 থেকে 30 মিনিট রোদ লাগাইতে পারেন বডি, ঠিক আছে, মিনিমাম। আর প্রতিদিন হলে এটা ভালো হয়। আর তাও যদি না পারেন, রোদ যেখানে পড়ে ওই জায়গায় কাঁচের জারে খাওয়ার পানি রেখে দিবেন। কাঁচের জারের ভিতরে সূর্যের আলো ঢুকবে কিন্তু বেরোতে পারবে না, এভাবে ডি জমা হতে থাকবে। এরপরে আপনি ঠান্ডা করে খেতে পারেন। তবে মানব দেহে তৈরি হয় আর উৎস হচ্ছে সূর্য বা আল্ট্রা ভায়োলেট রে। ডি এর অভাবে কি রোগ হয় বলেন তো? ডি এর অভাবে কি রোগ হয়? ডি এর অভাবে আরেকটা ডি এর ভালো সোর্স আছে, সেটা হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের ডি এর মানে সমুদ্রে তো সবচেয়ে বেশি কি সূর্যের আলো পড়ে, আর এই কারণে সমুদ্রের পানিতে যেগুলো মাছ হয় বা যেগুলো খাওয়া যায়, এগুলো সবগুলোর ভিতরে ভিটামিন ডি এর পরিমাণ এবং আয়োডিনের পরিমাণ মারাত্মক, ঠিক আছে, অনেক বেশি। তাহলে ভিটামিন ডি এর অভাবে কি হয়? শিশুদের রিকেট, শিশুদের রিকেটস, হাড় ক্ষয় হয়ে যায়, হাড় ভঙ্গুর হয়ে যায়, হুঁচট খেয়ে হাড্ডি ভেঙে গেছে, অথবা দেখা গেল মানে মুরগির হাড্ডি খাইতে যায় নিজের দাঁত ভেঙে গেছে, ঠিক আছে। আর বড়দেরও এটা হয়, এটা শিশুদের আর বড়দের। বড়দের হচ্ছে অস্টিওম্যালেসিয়া। এখন দেখেন ইয়ং জেনারেশনদের মধ্যে সবচেয়ে বেশি এই অস্টিওম্যালেসিয়া হয়েছে, হাড় ক্ষয় হয়ে গেছে, পিঠে ব্যথা, ব্যাক পেইন, মাংসপেশিতে ব্যথা, এগুলো সবই হচ্ছে ভিটামিন ডি এর লক্ষণ। তাহলে যাদের দেখেন একটু খেয়াল করে, যাদের মাংসপেশিতে ব্যথা বা পিঠে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথা, তাহলে অতি শীঘ্র ডি এর লেভেল বাড়ায় ফেলে। আর একটা অসুবিধা হবে, সেটা হচ্ছে মুড সুইং হবে ডি এর অভাবে। হ্যাঁ, এই যে এখনই ভাল লাগতেছে, মনে হবে এখনই একটু ঝগড়া করি, এরপর আবার মনে হবে ভুল হয়ে গেছে, ঠিক আছে। এগুলো সব হচ্ছে ডি আর হিমোগ্লোবিনের জন্য হয়। তো যাই হোক, বউদের বলতে হবে, তাই না? তাহলে এডি ই কে ইর বৈজ্ঞানিক নাম দরকার নাই। এর মূল সোর্স সবচেয়ে বেশি সূর্যমুখী বীজ। অনেকে টিয়া পাখিরে খাওয়ায়, টিয়া পাখিরে না খাওয়ায় নিজে খান, ঠিক আছে। আবার অনেকে ময়না কি বলে টিয়া পাখি, এগুলো অনেক বলে আর কি, ওইগুলাকে খাওয়ানোর দরকার নেই। হ্যাঁ, তাহলে সূর্যমুখী বীজ, বাদাম বিন এগুলোতে সবচেয়ে বেশি কি থাকে? বীজ আর কি। তো এখানে সবচেয়ে বেশি থাকে। এখন বাদাম রেগুলার খেতে হবে, এবং যে কোনো বাদাম, চীনা বাদাম হোক আর যেটাই হোক, আপনি 1 মুঠ বাদাম খাবেন প্রতিদিন। আর সাথে সূর্যমুখী বীজ খেলে আরো ভালো হয়। আর সূর্যমুখী বীজ সবচেয়ে বেশি প্রসেস করে ইউক্রেন। এই যে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনে সবচেয়ে বেশি সূর্যমুখী বীজ প্রসেস হয়, এবং এরা সবচেয়ে বেশি সানফ্লাওয়ার অয়েল বিভিন্ন জায়গায় রপ্তানি করে। তো রপ্তানি শীর্ষে আছে ইউক্রেন। আপনারা চাইলে আশেপাশে একটু জমি টমি থাকলে সিটা রাখতে পারেন, আসলো মানে, অথবা বড় বাগান করতে পারেন। বাগান করলে 2 ধরনের আপনি এখানে ব্যবসা করতে পারবেন। এক, বিশাল এরিয়া নিয়ে যদি আপনি সূর্যমুখী চাষ করেন, তাহলে যেটা হবে
মানুষজন ছবি তোলার জন্য চলে আসবে, দেখবেন অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে ছবি তুলতেছে, ওদের কাছ থেকে 50 টাকা পার ছবি নেবেন, আর গাছ ভাঙলে 200 টাকা জরিমানা নেবেন। এভাবে আপনি একটা স্বাবলম্বী কর্মসূচিতে যেতে পারেন। পাশাপাশি আপনি চাইলে সেখানে মৌমাছি পালন বিদ্যাটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে যেটা হবে, সূর্যমুখী ফুলের মধু বিক্রি শুরু করে দিলেন। হ্যাঁ, এই সূর্যমুখী শেষ হয়ে গেলে কালিজিরা ফুলের মধু শুরু করে দিবেন, মানে আপনি ব্যবসার মধ্যে ঢুকে গেছেন। তো কিছুক্ষণ পরে ব্যবসাতে যাবো, যদি আজকে না পারি তাহলে সামনের দিনে যাব। তো উৎসটা হলো অভাবে কি হয়, ইয়ের অভাব। ইয়ের অভাব কিন্তু জটিল, চেহারা সৌন্দর্য নষ্ট হয়, বুড়িয়ে যায়। বুড়িয়ে মানে শুধু ছেলেরা না, সরি মেয়েরা না, যে বুড়ি বুড়ি বলতে মানে শুধু মেয়েদের বুঝি এটা না, বুড়িয়ে যায়, এটা ছেলে মেয়ে উভয় হতে পারে। তাহলে চেহারা সৌন্দর্য নষ্ট হয়। আরেকটা হচ্ছে চুল পড়ে, বুড়িয়ে যায়, চুল পড়ে। চুল পড়ে আর কি, প্রজনন ক্ষমতা কমে যায়। প্রজনন ক্ষমতা কমে যায় আর নারী বন্ধা হয়। ঠিক আছে, অনেক সময় বন্ধত্ব রোগ বলে, বন্ধা। তো এটা হচ্ছে ইয়ের কারণ। ঠিক আছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য রেগুলার যদি বাদাম টাদাম খান বা সূর্যমুখী বীজ খান তাহলে ঠিক আছে। তো এই হচ্ছে কয়েকটা, যে চেহারা সৌন্দর্য নষ্ট হয় বা অল্প বয়সে বুড়িয়ে যায়। বয়স কম কিন্তু দেখতে মনে হয় যে অনেক বয়স্ক, তাহলে বুঝতে হবে। এখন আপনারা দেখবেন যে নিজের চেহারা আয়নাতে দেখলে কি মনে হয়, যে বয়স কি ঠিক আছে, না মনে হয় যে আর একটু বয়স বেশি লাগতেছে, তাহলে ওটা হিসাবে আপনি কাজ শুরু করে দিবেন যে আমার ইয়ের অভাব আছে। আর একটা জিনিস, শরীরে চিনির পরিমাণ বেড়ে গেলে, চিনির পরিমাণ বেড়ে গেলে বুড়িয়ে যাবেন। দুইটা জিনিস মনে রাখতে হবে বুড়িয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে ভিটামিন ইর অভাব হলে আপনি বুড়িয়ে যাবেন। আর একটা হচ্ছে চিনি শরীরে বেশি হলে বা শর্করা বেশি হলে, তো প্রতি 1 গ্রামে আপনার 3 মাস বেশি দেখাবে। তাহলে আয়নাতে দেখবেন চেহারা দেখে মনে হচ্ছে এই আমার বয়স কত, 26, পরে মনে হচ্ছে না 26 তো মনে হচ্ছে না, এটা তো একবারে 32-এর মতো দেখায়। তার মানে আপনার এই 26 দেখানোর কথা ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে আপনার 32 বছর। তার মানে বুঝতে হবে আপনার শরীরে চিনির পরিমাণ বেশি। প্রতি 1 গ্রামে 3 মাস বয়স বেশি দেখাবে। এই জন্য চিনি যারা খান তাদের এটা একটু মেসেজ থাকলো, খেয়াল করে দেখবেন যে এটা কি হচ্ছে। ভিটামিন কে, পটাশিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। ডাবে। অভাবে কি হয়, অভাবে কি হয় বলেন তো, এটা পড়াইছিলাম। ভিটামিন কে এর অভাব হলে কি হবে, রক্ত পড়া বন্ধ হয় না। রক্ত পড়া বন্ধ হয় না, রক্ত বেশি ক্ষরণে মানুষ মারা যেতে পারে। টিয়া পাখিরই খাওয়া। এই স্কারবি ভিটামিন সি এর অভাবে হয়।
এই শান্ত, আপনার হালকা পোশাক পরে যাওয়ার দরকার নাই, রোদ্রে খালি গায়ে যাবেন, ঠিক আছে? আপনি তার মেয়ে না, খালি গায়ে যাবেন। শরীরে দেখেন না সানবাত নেই, বাইরে বিভিন্ন সমুদ্র সৈকতে মানুষগুলো যায় শুয়ে থাকে, মানে শরীরে রোদ লাগায়, ওরা কাপড় পরে পরে যায় না। তো আপনি চিন্তা করেন, কাপড় যত কম আপনার জন্য তত ভালো হবে। কিন্তু আর মেয়েদের ব্যাপারটা অতটা ইয়ে না, তাই না, সুবিধা নেই। তো যাই হোক, রক্ত পড়া বন্ধ হয় না। আর একজন কি যেন বললেন, কি বলছেন, ঠোঁট ফাটার কারণ কি? ঠোঁট ফাটা কয়েকটা কারণে হতে পারে। একটা, শরীরের চর্বির পরিমাণ কমে গেলে, শরীরে চর্বির পরিমাণ কমে গেলে আমাদের চুল ভেঙে যেতে পারে, পাশাপাশি ঠোঁট শরীর ফেটে যেতে পারে, বা চর্মরোগ হতে পারে। এটা হচ্ছে চর্বির কারণ। আরেকটা কারণ, সেটা হচ্ছে আমাদের যে ভিটামিন B2, এটার কারণে ঠোঁটের কিনারায় ঘা হয়, এই পাশে এই পাশে কিনারায় যদি ঘা হয়, তাহলে এটা হচ্ছে ভিটামিন B2, অর্থাৎ রিবোফ্লাভিনের জন্য হচ্ছে। তো কয়েকটা কারণ বললাম। এই আজকে খাদ্য পুষ্টির ক্লাসে আপনাদের এমন মনে হতে পারে যে আপনারা ক্লাস করবেন আর মনে হবে যে আমার মধ্যে এই রোগ আছে, আমার মধ্যে এই রোগ আছে, আমি এই রোগী, ঠিক আছে? তো নিজে নিজে কিন্তু আবার ডাক্তারের কাছে যা ওষুধ লিখে খাওয়া শুরু করেন না। এটার বাইরে যদি কোনো রকমের ক্ষতি হয় তাহলে কর্তৃপক্ষ দায়ী না। আমি শুধু BCS এর জন্য পড়ালাম, নিজে কারো কোনো চিকিৎসা করতে যাবেন না। আর সর্বোচ্চ একটা কাজ করতে পারেন, যে খাবারগুলোর কথা বলা হচ্ছে সেই খাবারগুলো আপনি খেতে পারেন, এগুলো আর বডির জন্য কোনো সমস্যা হবে না। তবে ওষুধ খাওয়া একদমই অনুচিত, ঠিক আছে? ওষুধ খাইতে গেলে ডক্টরের পরামর্শ নিতে হবে কখন খাবেন আর কখন খাবেন না। তাহলে ভিটামিন ADEK শেষ। তাহলে এগুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয়। তো পানিতে দ্রবণীয় কোন ভিটামিন? পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণ ভিটামিন বি অ্যান্ড সি। তবে ভিটামিন বি এবং সি এগুলো যেমন লেবুর রস, পানিতে দেখবেন যে অনায়াসে মিশে যায়। আপনারা যদি পানি এবং তেল একসাথে রাখেন, এটা কি মিক্সড হবে, দ্রবীভূত হবে? হবে না। তেল এক জায়গায় থাকবে, পানি এক জায়গায় থাকবে। তো এখানে পানিতে এই যে বি অ্যান্ড সি মিশতে পারে। যদি ADEK, ওগুলো চর্বির মতো, তো ওটা চর্বিতেই শুধু মিশতে পারে, আর পানিতে ওটা ঠিক মতো কাজ করে না, মিশে না। এজন্য আমাদের বডি ওটাকে অবজার্ভ করতে পারে না। তো আমরা এই বি এবং সি এখান পর্যন্ত রেখে দিই। আমরা নেক্সট ক্লাসে, বি এর অনেক ক্লাস আছে, B1 to B12, 12টা ভিটামিন আছে, যেটা বি কমপ্লেক্স, এই বি কমপ্লেক্স এক জায়গায় থাকে, সেটা হচ্ছে চায়ের পাতা। তাহলে যদি র চা, একদম ভালো চা পাতা যদি হয়, চিনি ছাড়া আপনি যদি খেতে পারেন, তাহলে ভিটামিন A থেকে ভিটামিন B12 পর্যন্ত সবগুলো ভিটামিনের চাহিদা পূরণ হবে। আরেকটা গবেষণায় দেখা গেছে, যারা চিনি ছাড়া চা খায়, এদের হার্টের রোগ হওয়ার ঝুঁকি 60% কমে যায়। চিনি ছাড়া চা, সাথে বাদাম, যারা রেগুলার বাদাম খায়, 60% এদের হার্টের রোগ হবে না। তাহলে বি কমপ্লেক্স কোথায় থাকে? চায়ের পাতায়। আর সি এগুলো আমরা পরে তাহলে পড়বো বিস্তারিত। আপনারা একটু বলে দিবেন যে স্যার বি অ্যান্ড সি দিয়ে শুরু, ভিটামিন বি অ্যান্ড সি দিয়ে শুরু হবে, বি অ্যান্ড সি ভিটামিন দিয়ে শুরু। নেক্সট ক্লাস। এরপরে খনিজ লবণ টবণ আছে, তাহলে আমরা এখানে পানির পরে খনিজ লবণ, দেন ভিটামিন পড়ে শেষ করে দেবো। ভিটামিন এর দিকেই পড়া হয়ে যাচ্ছে। ভিটামিন সি যখন পড়াবো তখন বলবো। ভিটামিন সি হচ্ছে এমন একটা ভিটামিন, হ্যাঁ, এটা বলতে পারেন এটা ভালোবাসার মানুষ, এরকম মানে আচরণটা ভালোবাসার মানুষ, যে বেশি টাইট দিতে গেলে সমস্যা হবে, আবার ঢিল দিয়ে দিলে সমস্যা হবে। তো এটা অতি গরমে এবং অতি ঠান্ডায় নষ্ট হয়।
তাহলে রুম টেম্পারেচার যেটা সাধারণ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রায় যদি পানিতে ভিটামিন সি দেন, মানে সি দিলে ভালো হবে। আর যদি এটা গরম পানিতে ফুটায় খান তাহলে সি নষ্ট হয়ে যাবে। আবার ঠান্ডা পানিতে যদি লেবুর রস মিশান তাও নষ্ট হয়ে যাবে। তার মানে ঠান্ডা বা গরম উভয়ই ভিটামিন সি নষ্ট হয়। তাহলে যারা ওজন কমানোর জন্য হয়তো বা চিন্তা করতেছেন যে আমি লেবুর খাচ্ছি, চা খাচ্ছি, লেবু চা খাচ্ছি, গরম ভাতে লেবু দিয়ে খাচ্ছি, তাহলে কিন্তু সি এর চাহিদা পূরণ হবে না। সি ফ্রিজে রাখলেও নষ্ট হবে। অনেকে আবার লেবুর দাম যখন কমে এটা জুস বানায়া, জুস বলতেছি, একবারে লেবু চিপে রেখে দেয় ফ্রিজে, ডিপ ফ্রিজে, এরপরে ওখান থেকে বের করে আবার শরবত বানায়। তো এই যে ডিপ ফ্রিজে রাখছে, লেবুর গুণাগুণ সব শেষ। আবার গরমের ভিতরে দিবেন, লেবুর গুণাগুণ শেষ। এই হচ্ছে ভিটামিন সি এর ব্যাপার। এখন আপনার কি প্রিয় সেটা তো আর জানি না। তো আজকে মনে হয় অনেক পড়াইছি আপনাদের, আর পড়বেন নাকি? আর কারো কোনো কোশ্চেন, কারো রোগ কি রোগ হচ্ছে না হচ্ছে বলতে পারেন, যে স্যার অমুক রোগ হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, বলতে পারেন। তো সবার জন্য শুভকামনা। ক্লাস কেমন লাগলো বা কিছু শিখতে পারছেন কিনা এগুলো নিয়ে একটু জানাবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠোঁট ফেটে গেলে চর্বির পরিমাণ একটু বাড়াবেন, না হলে গ্লিসারিন ইউজ করবেন।